হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু করতে হবে, তাড়াতাড়ি করে নাও। আর হ্যাঁ, জানি আমি তোমরা অবশ্যই লাইকটা করেই দিয়েছো। তো চলো ঘটনায় যাবার প্রথম আজকে কিন্তু আমি একজনের নাম বলবো। আমাকে বলেছে দিদি ভাই প্লিজ আমার নামটা তুমি নিও, কাকিনাড়া থেকে সুব্রত ভট্টাচারিয়া। ওকে, তোমার নামটা দেখো, আমি কিন্তু নিয়ে নিলাম। এবার আজকে যাব সোজা ঘটনায়। আজকের ঘটনাটা কিন্তু দারুণ ভয়ঙ্কর। হ্যাঁ, তবে সবাইকে বলবো আজকের কিন্তু ঘটনাটা যারা 18 বছরের নিচে আছো তারা কিন্তু একদম শুনবে না। আজকের ঘটনাটা হচ্ছে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে চলো আর বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, সোজা যাব ঘটনায়। আজকের ঘটনাটা আমাকে যিনি পাঠান উনি বলেছেন দিদি ভাই খবরদার আমার নামটা তুমি নিও না। যদি তুমি আজকে আমার নামটা বলো তাহলে কিন্তু বাড়িতে থাকা আমার মুশকিল হয়ে যাবে, কারণ তোমার ঘটনা কিন্তু আমাদের এলাকায় অনেকেই শোনে। হতে পারে আজকের ঘটনাটা আমি তোমাকে যে শেয়ার করছি, হতে পারে তুমি যদি সবকিছু ওপেন করো তাহলে আমার বাড়িতে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর যাদের কথা আজকে বলছি তারা কিন্তু প্রচন্ড ডেঞ্জার। তো চলো আজকের ঘটনাটা বলি। এক ভাই আজকের ঘটনাটা পাঠায়। ভাইয়ের একটা কাল্পনিক নাম দিই। চলো ভাইয়ের নাম দিলাম রূপম। ভাই বলে দিদি ভাই আমার বাড়ি হচ্ছে গঙ্গার ওপারে। এবার গঙ্গার ওপারে বলতে সেটা অনেক জায়গায় হতে পারে, অনেক জায়গার গঙ্গার ওপারে হতে পারে, তাই জন্য আমি বললাম গঙ্গার ওপারে। ভাইয়ের নাম হচ্ছে রূপম। ভাই বলে দিদি ভাই আমার পাশের বাড়িতে দীর্ঘ কয়েক বছর ধরে না একটা অবৈধ সম্পর্কে পুরো পাড়াটা নষ্ট হয়ে যায়। এবার ওরা যেহেতু একটু প্রভাবশালী হবার কারণে ওদের উপরে না কেউ কথা বলতে পারে না। এবার ঘটনাটা বলি। আমার বড় দাদা আছে। আমার বড় দাদা ও ওই বাড়ির একটি ছেলের সাথে খুব ক্লোজ ফ্রেন্ড। ওরা বেশ দুজনে এদিক ওইদিকে যায়, সাইকেলে করে ঘুরতে, নানা রকম ভাবে ওদের বাড়িতে যাওয়া আসা করে। ওই বাড়ির যে একটা দাদা আছে সেও আমাদের বাড়িতে আসা যাওয়া করে। কিন্তু ওদের বাড়ির প্রতি কটা মানুষ কিন্তু খারাপ না। বিশেষ করে ওদের বাড়ির যে বোনটা আছে, মানে ওদের বাড়ির বোন বলতে আমার দাদা যার সাথে মিশে ওই বাড়ির ছেলে, ওরই নিজের বোন, ওই ছেলেটির বোন। এবার বলছে জানো দিদি ভাই ওর দাদাটা যখন আমার দাদার সাথে আমাদের বাড়িতে আসে তখন প্রায় এসে না নানা রকম কথা বলে ওর বোনের সম্বন্ধে, কিন্তু ওর বোনটা কারোর কথাই শোনে না। না শোনে মায়ের কথা, না শোনে বাবার কথা। আর শুনবেই বা কেন? কারণ জানে আমি এমনই বাড়ি থেকে বিলং করি, আমাদের ওপরে পাড়ায় কারোর চোখ তুলে কথা বলার কিন্তু ক্ষমতা নেই, সেটা ওর বোনটা জানে। আর ওর বোনটা কি করে জানো তো, পাড়ায় এই ছেলের সাথে 6 মাস, ওই ছেলের সাথে 3 মাস, আবার পাশের পাড়ার একটা ছেলের সাথে 2 মাস এরকম ঘোরে। আর শুধু ঘোরে না, অবৈধ কাজও করে, সাথে কিন্তু টাকা পয়সাও নেয়। আর ওরা যে খুব খারাপ অবস্থা ওদের অর্থনৈতিক সেরকমও না। অ্যাকচুয়ালি মেয়েটার না ওটা পেশা, আবার নেশাও বলতে পারো। তা আমাকে ভাইটি বলে দিদি ভাই আমার যে দাদা আছে, দাদার সাথে যে দাদাটা আসে ওই বাড়ির, মানে যার বোন এই কাজগুলো করে তার দাদা আসে, যখন বলে যে জানিস না আমার বোনটা কারোর কথা শোনে না, একদম ফালতু মেয়ে, ওকে নিয়ে আমরা কি করব বল। আর সব থেকে বড় কথা ওই যে দাদাটা আমার যে দাদার সাথে আসে, দাদাটা সত্যি অমায়িক ভালো। এমন দাদাটা বলে না, ওর মাটাও খুব ভালো, কিন্তু ওর বাবাটা আর ওর বোনটা একদম যাচ্ছে তাই। পাড়ায় ওদের কেউ ভালোবাসে না, কেউ তো কথা বলেই না। কিন্তু কথা না বললে কি হবে, সবাই কিন্তু ওদের ভয় পায়, কারণ ওর বাবা খুবই প্রভাবশালী, প্রথমেই বললাম। তো যাই হোক, এইটা হচ্ছে আমি ওদের পরিবারের কিছুটা বর্ণনা দিলাম। এবার ঘটনায় যাই। আমার যে দাদা, সেই দাদা যখন ওদের বাড়িতে যায় তখন না ওর যে বোনটা আছে, ওর মানে আমার দাদা যার কাছে যায় ওই বাড়ির দাদা, তো ওর বোনটা আমার দাদার না খুব মানে ক্লোজ আসতে চায়। তা আমার দাদা চেতনিক আগাগোড়াই জানে যে ওই মেয়েটার ক্যারেক্টার কেমন। তো ওর চেতনিক দাদার কাছে যায়, তখন আমার দাদা বলে এই তুই আমার কাছে আসবি না, তুই কি রে সবসময় এসে এরকম ভাবে আমার কাছে বসে থাকিস, তো দাদা কোথায়? তো ওর বোনটা বলে আরে দাঁড়াও না, দাদা তো আসবেই। মানে একটুখানি কি বলতো, খুব ক্লোজ হতে চায়, যেটা ও সবার সাথেই করে পাড়াতে।
তো যাই হোক, আমার দাদা কোনো রকমে সেই জিনিসটাকে এড়িয়ে চলে আসে। দীর্ঘদিন এরকম হতে থাকে। এইবার ওর বোনটা কি করেছে, পাড়ায় কোনো একটা খুব বড় লোক ঘরের ছেলের সাথে প্রেম করে। এবার অনেক দিন ধরে প্রেম অ্যাকচুয়ালিও বলা চলে না, কারণ ও ওরকম অনেক ছেলের সাথেই ঘোরে, আর ওটা প্রেম নাম দেওয়া যায় না। প্রেম একটা পবিত্র বন্ধন। তো সেখানে ও সেই ছেলেটার সাথে আবার নতুন একটা খেলায় নামে। প্রত্যেক দিন ঘুরতে যাওয়া, বাইকে করে, বড় লোকের ছেলে ধরেছে, বাইকে করে ঘুরতে যাওয়া, এইদিক ওইদিক খাওয়া, নানা রকম ড্রেস কিনে কিনে নিয়ে আসা। প্রত্যেক দিনই যেন ওর মনে হয় দুর্গাপুজো। প্রত্যেক দিন সেজে গুজে নতুন নতুন ড্রেস পরে ঘুরতে যাচ্ছে, শপিং করছে। পাড়ার সবাই দেখে, পাড়ার সবাই আলোচনা করে, কিন্তু ওদের তো কেউ বলতে পারে না। এবার দেখো, যতই প্রভাবশালী হোক, বাবা মায়ের কানে তো অবশ্যই যায় কথাগুলো। পাড়ার মধ্যে এরকম ঘটছে, তোমাদের মেয়ে এরকম নোংরামি করছে, পাড়ার লোক জানে, আলোচনা করছে, বাবা মায়ের কানে যাবে না, এটা তো কখনো হতে পারে না। তো ওর দাদাটা খুবই লজ্জিত হয় সবার কাছে। ওর দাদাটাই কিন্তু আমার দাদার বন্ধু। তো হঠাৎ করে ওর দাদাটা গলায় দড়ি দেয়। এবার হলো ঘটনাটা শুরু। গলায় দড়ি দেয়, দেওয়ার পর শোকের ছায়া বাড়িতে নেমে আসে। সবাই বলছে কি ব্যাপার, তোমার মেয়ের জন্যই তোমার ছেলেটা মরল। পাড়ার লোক তখন সবাই কিন্তু দোষারোপ করতে থাকে ওর বাবা মাকে। তখন ওর বাবা মা বলছে, কেন, আমার মেয়ে কি করেছে? আমার মেয়ে তো ওই ভালোবাসে, হ্যাঁ আমার মেয়ে প্রেম করে, আমার মেয়েকে যদি ছেড়ে দেয় ছেলেরা, তাহলে আমার মেয়ে কি করবে? এবার পাড়ার লোক তখন বলছে, তোমার মেয়ে একজনকে প্রেম করে 3 মাস, তারপর ছেড়ে দিয়ে আবার 2 মাস, আবার কেউ 2 মাস থাকতে থাকতে আবার একজনের সাথে 6 মাস। এইটা আবার প্রেম বলে নাকি? তোমার মেয়ে প্রেম করে না, তোমার মেয়ে টাকার খেলা করে, এই ছেলের সাথে ঘুরে। সবই তো আমরা পাড়ায় থাকি শুনি। তখন ওই গ্রামের লোক কিন্তু আচ্ছা করে ধরে ওর মাকে বাবাকে, ছেলেটা মারা যাওয়ার পর। কারণ এইটা আজকে নিজের ছেলে মারা গেল, আজকে এরম মতো হতে পারে যে ওনার মেয়ে যেই ছেলের সাথে প্রেম করছে সেই ছেলেটা মরে গেল, বা আর একটা ছেলে মারা গেল। এরকম প্রতি কটা ছেলের সাথে তো নোংরামি করে মেয়েটা। তো এই নিয়ে ওর বাবাকে মাকে পুরো গ্রামের লোক না এক ঘরে করে দেয়। তো যখন এই ছেলেটা ওই দাদাটার কথা বলছি, যখন মারা যায়, তখন না ওর যতই প্রভাবশালী হোক, কিন্তু নিজের সন্তান যখন চলে যায়, তখন না প্রভাবশালী আর খাটে না ঠিক। যাই হোক, কদিন যাবার পর হঠাৎ করে শোনা যায় রাতের বেলা ওই যে মেয়েটা বোনটা, দাদাটা মারা গেছে, বোনটা তো এক ছিল চরিত্রহীন, বোনটা রাতের বেলা খুব চিৎকার করতো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আর করবো না, আমাকে ছেড়ে দে, আমি আর করবো না, এরকম করতো। এবার ওর মা বাবা যেত, গিয়ে বলতে, এই তুই চিৎকার করছিস কেন, তোকে কে ধরেছে? ও একদম ঘেমে ঠেমে স্নান করে উঠতো, উঠে বসতো। তো মা, জানো দাদা এসেছিল, দাদা আমাকে খুব মারছিল। তখন বলছে, দাদা তোকে মারছিল? দাদা মারা গেছে, তুই জানিস না? দাদা কোথায় মারবে, দাদা তো 2 মাস হয়েছে, মারা গেছে। বলছে, না মা, দাদা আমাকে মেরেছে জানো। বলছে, হ্যাঁ তুই স্বপ্ন দেখিস। তখন ওর মা বাবা যেহেতু ছেলেটি মারা গেছে, মেয়েটিকে প্রশ্রয় দেওয়ার জন্য খুব লাই দেয় যে, দেখ দাদা মারা গেছে, ওরকম কিছু হয় না, তুই ওইসব জিনিস মাথায় আনিস না, শান্তি করে ঘুমা, এরকম বলতে থাকে। মেয়েটা শুয়ে পড়ে। দীর্ঘদিন এরকম রাতের বেলা মেয়েটা চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দাদা ছেড়ে দে, দাদা ছেড়ে দে, আমি আর করবো না, আমাকে বাঁচাও, এরকম করে চিৎকার করে। এবার ওর বাবা মেয়েটাকে বলে যে, কি হচ্ছে তোর সাথে, তুই কি সত্যি সত্যি স্বপ্ন দেখিস না তোর দাদা তোকে মারে? তখন বলছে, বাবা দাদা আমাকে মারে, আমি স্বপ্ন দেখি না। কিন্তু শুয়ে শুয়েই মেয়েটা কিন্তু চোখ বন্ধ করে চিৎকার করে। কিন্তু যদি স্বপ্ন থেকে চিৎকার করে, তাহলে ওর গায়ে কালশিটের ছাপগুলো কোথা দিয়ে পড়ে? হ্যাঁ, রীতিমতো ওর গালে, ওর ঘাড়ে, ওকে না এরকম ঘেঁটি ধরে ওকে মারে, চুল ধরে ওকে নেড়ে দেয়, ওকে চট থাপ্পড় মারে। যদি স্বপ্নে চট থাপ্পড় মারে, চুল ধরে ওকে নেড়ে দেয়, তাহলে পারে ওর গালে, ওর ঘাড়ে কোথা দিয়ে কালশিটের ছাপ পড়ে। এটা তো একটা বিষয়। তখন পাড়ার লোক না সবাই আস্তে আস্তে বিষয়টা জানতে পারে। তখন ওই মেয়েটির বাবাকে বলে পাড়ার লোক যে, দেখো তোমার তো ছেলেটা সুসাইড করলো তোমার মেয়ের জন্য, সেটা তোমরা বাবা মা তোমরা খুব ভালো করে জানো। তোমার মেয়ে এরকম নোংরামি করে বলে তোমার ছেলে না থাকতে পেরে সুসাইড করে। কারণ ছেলেটা সত্যি কথা বলতে একটা ইনস্টিটিউটে ছিল, খুব ভালো একটা পড়াশোনা করছিল, একটা লক্ষ্য ছিল, কিন্তু যেখানে পড়াশোনা করতো সেই ইনস্টিটিউট থেকে ছেলেটাকে রীতিমতো ওর বোনকে নিয়ে
ছেলেরা নানা রকম র্যাগিং করতো। একটা ছেলে বড় হয়েছে, তার বোনকে নিয়ে যদি বাইরের লোক কথা বলে, মানে এমন এমন কথা বলতো, এমন এমন কিছু বলতো যেটা ছেলেটা দিনের পর দিন সহ্য করতে পারিনি। বাড়িতে অশান্তি করতো, বাবাকে, মাকে, বোনকে, এমনকি রূপম বলে আমার দাদাকে পর্যন্ত অনেক কথা এসে বলতো যে বোনের জন্য আমি বাঁচবো না, বোনের জন্য আমি মুখ দেখাতে পারবো না। আসলে সবাই তো সবকিছু মেনে গায়ে লাগিয়ে চলতে পারে না। তো ছেলেটা কিন্তু যার জন্য শুধুমাত্র সুসাইড করে, গলায় দড়ি দেয় ওর বোনের জন্য, তারপর ওর বোনকে কি ঠিক থাকতে দেবে? এটা কখনো হয়? এবার যেহেতু ছেলেটি যে মারা যায়, ওর একটা লক্ষ্য ছিল, জীবনেও একটা প্রতিষ্ঠা হবে, ও বড় হবে, টাকা ইনকাম করবে, একটা নিজের ইন্ডাস্ট্রি করবে, ওর অনেক স্বপ্ন ছিল যেগুলো আমার দাদাকে বলতো। আমাদের ভাই বলে, দিদি ভাই তুমি জানো না, বোনটাকে ওর মা বাবা অনেক জায়গায় নিয়ে গেছে, ওঝা বাড়ি নিয়ে গিয়ে তাবিজ মাদুলি, বাড়িতে না সেই তাবিজ নিয়ে এসে ওর মেয়েটার ঘরে চারিদিকে রেখে দিত, বালিশের নিচে রেখে দিত, কিন্তু তবুও 2 দিন 1 দিন 3 দিন ঠিক থাকতো, তারপরে কিন্তু সেম আবার ওই এক জিনিস হতো। এবার হঠাৎ কি হলো, কোনো মতেই কোনো কিছু হয় না, কোনো ওঝার কাছে, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কিচ্ছু হয় না। এবার মেয়েটা কি করতো, তবুও ওর যে ওই যে ক্যারেক্টারটা খারাপ, ও না আবারও নতুন নতুন ছেলের সাথে ঘুরতো। এমনকি সব থেকে বেশি বাজে কাজ করতো সেটা হচ্ছে, ও শুধু ছেলেদের সাথে ঘুরতো না, ছেলেদেরকে ওর যে ঘরটা ছিল, যেই ঘরে ওর মা বাবা থাকে, তার পাশে ওর বেডরুম ছিল, সেই বেডরুমের মধ্যে একটা একটা করে নতুন নতুন ওর মানে কি বলবো বয়ফ্রেন্ড হতো, তাদেরকেও বাড়িতে নিয়ে আসতো। নিয়ে এসে ও ঘর বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে ওর বেডরুমের মধ্যে ও সময় কাটাতো। এবার বেডরুমের মতো সময় কাটাতো, দরজা বন্ধ করে ও কি করতো সেটার বাবা মা জানতো। এবার বাবা মা তখন না ওকে আর কিছু বলতো না, কারণ জানে ছেলেটা তো মারাই গেছে, আবার কিছু বললে যদি মেয়েটাও চলে যায় আমরা তাহলে সন্তান হারা হয়ে যাব। যার জন্য ওর বাবা মা, সত্যি কথা মানে এরকম বাবা মাও হয়। আমাদের ভাই বলে, দিদি ভাই লজ্জা, আমাদের পাড়ার না ওরা লজ্জা, মেয়ে বাড়িতে পরপুরুষ নিয়ে এসে দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে, শুধু মানে প্রভাবশালী বলতে গ্রামের লোক কিছু করতে পারতো না, নাহলে অনেক আগেই ওদের বাড়িতে চড়াও হতো। গ্রামের লোক একটা সময় এই ধারণাও করেছিল যে ভাঙচুর করে ওদের মেরে ওখান থেকে তাড়িয়ে দেবো। শুধু ওদের পেছনে কিছু বড় বড় মানুষের হাত আছে বলে ওর বাবার, যার জন্য না গ্রামের লোক সাহস পায় না। কিন্তু ওই যে বাড়ির মধ্যে ছেলে নিয়ে এসে ঢুকতো, ঘন্টার পর ঘন্টা গেট বন্ধ করে দিয়ে ভেতরে কি করতো। এবার পাড়ার লোক না আস্তে 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 কোথাও গিয়ে ক্ষিপ্ত হতে শুরু করে যে না, এটা আর আমাদের পাড়ায় চলতে দিলে হয় না, বহুদিন ধরে আমরা সহ্য করছি। আর সব থেকে বড় কথা যে আমার দাদার বন্ধু ছিল, ওই মেয়েটার দাদা যে সুসাইড করে, ও খুব ভালো ছেলে ছিল। আর ছেলেটা মারা যাবার পর থেকে এই গ্রামের লোকের না একটা সাহস জন্মায়, কোথাও গিয়ে বুকে একটা সাহস জন্মায় যে না, যখন নিজের দাদা নিজের জীবন শেষ করে দিল, আজকে আমাদের পাড়ার এতগুলো ছেলের জীবন এই মেয়ে নষ্ট করবে। তারপরেও এমন একটা ব্যাপার ছিল, আমাদের ভাই বলে, দিদি ভাই ওই মেয়েটা যে এতটা ক্যারেক্টারলেস, এতটা নোংরা, মানে কি বলবো তোমাকে, ওকে দেখলেই না যে কেউ বলবে একটা নোংরা মেয়ে। ওই মেয়েটা মানে এতগুলো ছেলের জীবন নষ্ট করেছে, এই ছেলেকে ধরতো, ওই ছেলেকে ছাড়তো, আবার একটা নতুন ধরছে ছাড়ছে, এর কাছ দিয়ে জামা নিচ্ছে, ওর কাছ দিয়ে সোনা নিচ্ছে, ওর কাছ দিয়ে টাকা নিচ্ছে, একটা ছেলের কাছ দিয়ে স্কুটি কিনলো। তো এই জিনিসগুলো পাড়ার লোক কিন্তু সবাই জানতো। আস্তে আস্তে পাড়ার লোক এরকম ভাবে ওদের উপর রেগে যায়, তখন পাড়ার লোক বলল না, এগুলো আর বেশি দিন চলতে দেওয়া যাবে না, এর একটা শেষ আমরা দেখেই ছাড়বো। তখন পাড়ার লোক একদিন দুপুরবেলা মেয়েটি তার পাশের গ্রাম থেকে একটি ছেলেকে ফাঁসায়, তার সাথে 2-4 দিন ঘোরার পরে তাকে বাড়িতে নিয়ে চলে আসে। আর পাড়ার লোক সব কিছু ফলো থাকতো যে কখন মেয়েটি আসছে, কাকে নিয়ে আসছে, কতক্ষণ মেয়েটি রয়েছে, কোন ঘরে মেয়েটি রয়েছে, তার বাবা মায়ের সাথে না সে পাশের ঘরে তার একা জীবন কাটাচ্ছে, সবকিছু লক্ষ্য রাখতো। আর গ্রামের লোক সেদিনকে বেশ তালে তালে ছিল আর ধরে নিয়েছে। সাথে সাথে মেয়েটির বাবা মায়ের কাছে এসে বলছে, কি ব্যাপার, আপনার মেয়ে কোথায়? তখন তার বাবা যেটুকুনি একটুখানি প্রভাবশালী, তখন বলছে, কেন
আমার মেয়ে কোথায় তোদের কেন বলবো? গ্রামের লোককে ওর বাবার এটা হচ্ছে উত্তর। তখন গ্রামের লোক বলছে, না তোমার মেয়ে কোথায় থাকবে সেটা তুমি অবশ্যই বলবে না, এটা তো হতে পারে না, কারণ তোমার মেয়ে ঘরে রয়েছে, তুমি তোমার বউ পাশের ঘরে বসে খাচ্ছ, তোমার মেয়ে ভর দুপুরে একটি পাশের গ্রাম থেকে ছেলে নিয়ে ঘরে ঢোকে, তোমার মেয়ে কোথায়? তখন তার বাবা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে, গ্রামের লোককে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে তাড়িয়ে দেয়। এবার তখন গ্রামের লোক বলল যে না, এইটা অনেক বাড়াবাড়ি হয়েছে, আমরা এবার থানায় যাব। গ্রামের লোক থানায় যায়। আমাদের ভাই বলে, দিদি ভাই ওই যে প্রথমেই বললাম ওর বাবার কিন্তু একটা ব্যাক সাপোর্ট আছে অনেক বড় বড় লেভেলের মানুষের সাথে, যার কারণে পাড়ার লোক থানায় গিয়েও কিন্তু সুবিধা করতে পারেনি। তখন পাড়ার লোক আস্তে আস্তে বলল যে না, আমাদের ঘরের যে সন্তানগুলো আছে তাদেরকে আমরা বুঝিয়ে রাখি, কারণ এরা হচ্ছে সব থেকে নোংরা প্রকৃতির পরিবার, এদেরকে কিছু করা যাবে না। ওই সময় আমাদের ভাই বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, গ্রামের প্রতি কটা মানুষ না ওদের দেখলে ওদের মুখের উপর থু থু করে থুতু ফেলতে শুরু করে, কিন্তু ওরা এতটাই নির্লজ্জ, ওদের না কিছু যায় আসতো না। এইবার ওই যে মেয়েটির কথা বলছি, মেয়েটি এমন ক্যারেক্টারলেস ছিল, কিন্তু মেয়েটিকে দেখে না যে কেউ জানি না কেন গলে যেত। কারণ মানে ওই যে মেয়েটির কথা বলছি যার কোনো ক্যারেক্টার নেই, মেয়েটির না মুখটা ছিল খুব ইনোসেন্ট, ওকে দেখলেই না যে কোনো ছেলে পটে যেত। তো ও আমাদের আমাদের যেই গ্রামে ওরা থাকতো সেই গ্রামের একটি ছেলেকে মেয়েটি আবার পটায়। তখন ওই ছেলেটিকে বাড়ি থেকে বলে, দেখ ওই মেয়েটি কিন্তু ভালো না, ওর বাবা অনেক প্রভাব, আর ওর বাবা ঘাড় ধাক্কা দিয়ে গ্রামের লোককে বের করে দিয়েছে, আর ওই মেয়েটি নানা রকম ছেলের সাথে অবৈধ কাজকর্ম করে, এটা সবাই জানে, তুইও জানিস, তুই ওই মেয়েটার সাথে কিন্তু মেলামেশা করিস না। কিন্তু ওই মেয়েটার মধ্যে এমন কিছু ছিল, সবাই জানার পরেও ওই মেয়েটার সাথে কিন্তু ছেলেরা মিশত। এবার ছেলেরা মিশত দুদিনের আনন্দ করার জন্য, কি ছেলেরা মিশত সত্যি তাকে ভালোবেসে, এটা বোঝা যেত না, কারণ কারোর সাথেই 3 মাস 6 মাসের বেশি রিলেশনশিপেও থাকতো না মেয়েটা। ওই ছেলেটাকে বাড়ি থেকে অনেক করে বারণ করে, তারপরেও ছেলেটা কিন্তু মেয়েটার সাথে মিশত, ছেলেটা মিশত, লুকিয়ে লুকিয়ে মিশত। পাড়ার লোক জানতো, তবুও পাড়ার লোক আর কি করবে, কারণ মেয়ের তো বাবা মাই ভালো না। এবার মেয়েটি কিছুদিন পর হঠাৎ চুল ঠুল এলো করে রাস্তায় দেখা যায় মেয়েটা ঘুরে বেড়ায় ঠিক পাগলের মতো। এবার ওটা নতুন নাটক ছেলে পটানোর, না ও সত্যি পাগল হয়ে যাচ্ছে। পাড়ার লোক তো ওদের সাথে কেউ কথা বলতো না, পাড়ার লোক দেখতো, পাড়ার লোকরা নিজেরা যে একত্র ছিল, বাবা মায়ের সাথে তো কেউ কথা বলতো না, মেয়েটার সাথেও কেউ কথা বলতো না, কিন্তু আদার্স যারা পাড়ার লোক ছিল তারা সবাই দেখে বলতো কি ব্যাপার, ও এরকম করে ঘুরে বেড়াচ্ছে কেন। আর রাতের বেলা না মেয়েটা খুব চিৎকার করতো, এ দাদা আমাকে ছেড়ে দে, এ দাদা ছেড়ে দে দাদা, আমি আর কোনোদিন কোনো ছেলের সাথে মিশবো না, আমি কাউকে বাড়িতে আনবো না, দাদা তুই ছেড়ে দে দাদা, এরকম করে চিৎকার করতো। আর তারপরে ওর বাবার গলা পাওয়া যেত, এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই প্রত্যেকদিন রাতের বেলা ঘুমাতে দিস না, কি শুরু করেছিস? তোর জন্য আমরা গ্রামে মুখ দেখাতে পারছি না। খুব রাগে চিল্লাতো। যতই হোক দিনের শেষে বাবা মা তো ভাবে, চিন্তা তো করেই, আমরা সারা দিন এদিক ওদিক সেদিক হই হই করে কাটিয়ে দিই, রাতে যখন শুই তখন আমরা কোথায় কাটাবো? তখন তো আমাদের একা জীবন, আর সারা দিনের আমাদের ভালো কাজ কুকাজ সব কিন্তু রাতের বেলা শুয়ে শুয়ে মনে পড়ে, আর আগামী দিন কি করব সেটাও আমরা রাতে চিন্তা করি। তা ওর বাবা মা কি চিন্তা করতো না যে ছেলেটা চলে গেল আজকে মেয়েটার জন্য, মেয়েটা এরকম করছে নোংরামি, পাড়ায় মুখ দেখাতে পারছি না, পাড়ার লোক ঘরে চলে আসছে, বাবা তো এগুলো মানে সবই মনে করে, মাও মনে করে। এবার রাতের বেলা আবার কিছুদিন আগে হচ্ছিল, তাবিজ মাদুলি কবজ দিয়ে ঘরে একদম তাবিজ দিয়ে বালিশের তলায় তাবিজ দিয়ে কদিন দাবিয়ে রেখেছিল। লোক তো ভালো করেই জানে যে আমার মেয়ের জন্য আমার ছেলে মারা গেল। যাই হোক, এরকম করে প্রত্যেকদিন রাতে আবার কিন্তু শুরু হলো সেম জিনিস। এতদিন তাবিজ মাদুলি কবচ চারিদিকে বালিশে তারপরে ঘরে দিয়ে রেখে দিয়েছিল, কিন্তু ওই যে পাপ পাপ তো বাপকে ছাড়ে না। কতদিন টুকটাক কাজ, কতদিন 3 মাস 6 মাস 1 বছর, তারপর আবার সেম জিনিস। তোর ভাই
ওর ভাই প্রত্যেক দিন রাতের বেলা বোনটাকে এসে পিটাতো, আর তার প্রমাণ সে আস্তে আস্তে মেয়েটা পাগলের মতো হয়ে যাচ্ছিল, কারণ সেই মেয়েটা তার দাদাকে দেখতে পেত, তার দাদা বোনটাকে এসে বলতো, তুই আমার সাথে চল, আমি ভালো ছেলে থাকতে তুই আমাকে বাঁচতে দিসনি, আর তুই পাড়ায় নোংরামি করছিস, তোর জন্য আমার বাবা মা কোনো জায়গায় মুখ দেখাতে পারছে না, তুই আমার সাথে চল। এবার ও তো কখনো যায়, ওর দাদা মারা গেছে, ওর দাদার আত্মা এসে ওর বোনকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিন বলতো, আর না গেলে পারেই বোনটাকে ধরে মারতো, আর যে মারতো সেটা কোনো স্বপ্ন না, কারণ ওই বোনটার গায়ে রীতিমতো আঁচড়, কাটা, নোকের, তারপরে রক্ত জমে যেত, পিঠালে যেরকম জোরে চড় মারলে হয় না, ওরকম শরীরে রক্ত জমে যেত। এবার এইটা শুরু হলো। এবার পাড়ার লোক সবাই একে 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 জিনিসটা জানতে পারে ওদের বাড়িতে কি হচ্ছে। আমাদের যে ভাই ঘটনাটা পাঠায়, বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, এই ঘটনাটা আমাকে এসে ওদের বাড়ির পাশের এক দাদা বলে। ওই দাদার সাথে আমার দাদার বন্ধু ছিল, সেই দাদা আমাদের বাড়িতে আসতো আমার দাদার কাছে। বলে জানিস কি আর বলবো, ওই মেয়েটাকে, ওর দাদাটা তো মারা গেল, আমাদের বন্ধু ছিল, আর ওই বোনটাকে না ওর দাদা প্রত্যেকদিন রাতের বেলা এসে এরকম মারে জানিস, আর নাকি ওকে নিয়ে যেতে চায়। তখন আমাদের ভাই বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি কিন্তু ঘরে খাটে বসে আমার দাদা ওই পাশের বাড়ি, যেখান মানে যেই দাদাটা মারা গেছে ওদের পাশে থাকে, ওই দাদাটা এসে আমার দাদার বন্ধু বলছে, জানিস আমাদের তো ও ছেড়ে দিয়ে চলে গেল, বলিস না এমন অবস্থা, ও কিন্তু প্রত্যেক দিন এসে ওর বোনের উপর অত্যাচার করে, ওর বোনকে নিয়ে যেতে চায় রে। তখন আমার দাদা বলছে যে হ্যাঁ এরকম আবার হয় নাকি, ও তো মারা গেছে সত্যি রে, আমাদের ও বন্ধুটা কত ভালো ছিল, ওর বোনটার জন্যই মারা গেল, বোনটার জন্য ওর বাবা মায়েরও কিরকম দেখ, পুরো একদম নামটাই খারাপ হয়ে গেল, ওর বাবার কত প্রভাব ছিল, কি ফলাতো বাবা, ওদের তো কেউ কথাই বলতে পারতো না, আর এখন ওর বাবাকে মাকে দেখলে থুতু ফেলে বাজারে যায় যখন ওর বাবা মা, এসব কথা হচ্ছে। আমাদের ভাই বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমার দাদা যখন এই কথাগুলো বলছে, ওই ওদের পাশের বাড়ির সেই দাদাটা আসে, তো এইসব কথা আলোচনা হচ্ছে। আমাদের ঘরে একটা চেয়ার ছিল, চেয়ারের উপরে একটা জলের বোতল রাখা ছিল। যখন ওই যে দাদাটা মারা গেছে গলায় দড়ি দিয়ে, ওর বিষয়ে কথা হচ্ছে, চেয়ার থেকে জলের বোতলটা ধাপ করে পড়ে গেল। আর এই ঘটনাটা রিসেন্ট ঘটে। আমাদের ভাই বলছে, দিদি ভাই তুমি নিজের কানে বা নিজের চোখে না যদি দেখো তুমি বিশ্বাস করবে না, আত্মা না যদি এমন কোনো কষ্টে, আঘাতে বা এমন কিছু কারণে মারা যায়, যে মরার না, যে যাবার না, সে কিন্তু মৃত্যুর পরেও কিন্তু থেকে যায়। আমরা সেদিন পুরো পরিষ্কার বুঝতে পারলাম, আমার দাদা ওই জলের বোতলটা যখন পড়ে যায় না, আমার দাদা তখন এমনি জাস্ট এমনি বলছে, কি রে বন্ধু তুই এসছিস, আমার দাদা এই কথাটা হট করে বলে। আর পাশের বাড়ির ওই যেই দাদাটা মারা যায়, ওদের পাশের বাড়ির সেই দাদাটাও কিন্তু ছিল ওখানে বসে। তখন বলছে, এই আমার দাদাকে বলছে, এই তুই কি বলছিস, গায়ে খেলা দিয়ে বলছে, এই তুই কি বলছিস, ও মারা গেছে, ও এখানে কেন আসবে, ও তো ওর বোনকে ডেলি মারে, ওইখানে কেন আসবে। এই কথা যখন বলে, তখন আমার নিজের দাদা বলছে, কেন রে, আমরাও তোর বন্ধু ছিলাম, ওর বোনকে মারে, ওর বোন খারাপ কাজ করে বলে, আমরা তো কোনো খারাপ কাজ করি না, আর আমরা তো ওর নামে কোনো বাজে কথা বলছি না, আমরা তো ওর ভালো কথা বলছি, ও তো আসতেই পারে, যদি ওর বোনকে দেখা দেয় তাহলে ও আমাদেরও বন্ধু ছিল, আমরা তো শত্রু না, আমরা ওর বন্ধু, ও তো আসতেই পারে। এই কথা যখন বলে, তখন আমার দাদাকে আমি বলছি, আমাদের রূপক বলছে, দিদি ভাই আমি তখন আমার দাদাকে বলছি, এ দাদা তুই কেন এইসব কথা বলছিস রে, হ্যাঁ তুই জানিস না ওই দাদাটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, ও কি এখন মানুষ আছে নাকি, ও তো আত্মা হয়ে গেছে। আর রূপক বলছে যে, দিদি ভাই আমি তখন বই পড়ছিলাম বসে, এই কথা যখন বলছি তুমি বিশ্বাস করবে না, আমি বুঝলাম না, আমার খাটের উপর দুটো কপি পড়েছিল, আর মানে খাতা, আর একটা বই ছিল, ইংলিশ বই। হঠাৎ দেখি
কেউ যেন মানে এরকম করে ফেলে দিল, মানে ঠেলে ফেলে দিল। আর ওই সময় আমি চিৎকার করে উঠি, আমার দাদা আর পাশের বাড়ির দাদা সবাই কিন্তু জিনিসটা দেখে। তখন আমার দাদা বলছে, এই কি হলো, তুই খাতাগুলো ফেললি কেন? আমি তখন বলছি, এ দাদা আমি ফেলিনি তো খাতা বই, আমি তো দেখ আমি লিখছিলাম, আমি ইংলিশ লিখছি, আমি ফেলিনি। এবার আমাদের ঘরের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। আমি বুঝতে পারলাম না যে আমি এমন কি বললাম যে রেগে গিয়ে আমার দুটো খাতা আর ইংলিশ বইটা ফেলে দিল। যাই হোক, তখন না ওই যেই দাদাটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, ওর পাশের বাড়ি থেকে যে দাদাটা এসেছিল, ও না বলে কি, আমার দাদাকে বলছে, আমি না বাড়ি যাই, বুঝেছিস, অনেক রাত হয়ে গেল তো, মা চিন্তা করবে, বাড়ি যাই। ও না বলে সাইকেলটা বের করে নিয়ে চলে গেল। আমার দাদা তখন বলল, এই রূপক তুই পড়, আমি তো পাশে যাচ্ছি, আসছি দোকান থেকে। আমি একা বসে, আমাকে ভাই বলছে, দিদি ভাই বিশ্বাস করবে না, আমার না সারা শরীর কাটা দিচ্ছে। আর আমি বসে রয়েছি তো, আমি ঠিক খাটের মধ্যে বাবু হয়ে, খাটের মাঝ বরাবর, আমারই খাট, আমি খাটের মাঝ বরাবর বসে রয়েছি। বসে আমি যেরকম মানুষ বাবু হয়ে মাথা নিচু করে লেখালেখি করে, আমি ওরকম ভাবে কিছু লিখছি। বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমার না পিঠের মধ্যে না এরকম করে না কেউ নখ দিয়ে টানছে, পিঠের মধ্যে একবার টানে, আমার না সারা শরীর শিউরে ওঠে, আমি না চুপ এরকম করে মাথা নিচু করে বসে রয়েছি, আমার হাত কাঁপছে করে, আমি লিখবো কি? আমি রীতিমতো মানে ভয়তে না আমার বাকরুদ্ধ হয়ে গেছি, আমি আমি কথা বলা ভুলে গেছি, আমার হাত পা কাঁপছে থর করে। আমি ভাবছি উঠে পালিয়ে যাব বাইরে, কি করব, পাশের ঘরে মা আছে, টিভি দেখছে, চলে যাব দৌড়ে, মাকে ডাকার মতো আমার মুখে কোনো জোর নেই। তারপর ভাই বলছে, দিদি ভাই আমার না পিঠে আবার একটা এরকম হাত দিয়ে ঠিক নখ দিয়ে এরকম করে জামাটা ধরে টানলো, পিঠের উপর দিয়ে আঁচড় দিচ্ছে। আমি ভয়তে মা গো করে চিৎকার করি। আমার মা সাথে সাথে ছুটে আসে, মা দেখছি চুল বাঁধছিল। মা বলছে, এই তুই চিল্লাচ্ছিস কেন রে? আমি মাকে বলছি, ও মা, মা দেখো মা, এদিকে শো মা, এদিকে শো। মা আমার কাছে আসে, বলে কি হয়েছে, তুই তো ভয় পেয়েছিস কেন, ঘেমে গেছিস, ফ্যান চলছে তো। আমি মাকে বলছি, মা আমার পিঠের জামাটা তোলো তো, জামাটা তুলো তুমি দেখো তো। মা বলছে, কেন পিঠে কি হয়েছে? তুমি দেখো না মা, দেখো না, যা বলছি করো না। তখন আমি খাট থেকে নামি, মা পিঠের জামাটা উপর দিকে তুলে দেখে আমার পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে, 3টে নখের আঁচড়, জামার উপর দিয়ে নখের আঁচড় দিয়েছে। জামা কিন্তু এক ফোঁটা ছিঁড়িনি, কিচ্ছু হয়নি, জামা যেরম সেরমই আছে, কিন্তু আমার পিঠ চিড়ে রক্ত বেরোচ্ছে, 3খানা নখের আঁচড়। তখন আমার মাকে আমি কাঁদি, কেঁদে কেঁদে মাকে সব বলি। আমাদের ভাই বলছে, দিদি ভাই আমি জীবনে এত ভয় পাই তুমি বিশ্বাস করবে না। আমার দাদা ওই সময় চলে আসে, দাদা দোকানে গেছিল কিছু আনতে। দাদা তখন বলছে, কি হচ্ছে রে? তখন দাদাকে বললাম, দাদা তখন মাকে বলছে যে হ্যাঁ, ও বন্ধু আমাদের যে গলায় দড়ি দিয়ে মারা গেল, ওর পাশের বাড়ি থেকে যেই ছেলেটি আসে, মানে আমার দাদার বন্ধু, তার কথা বলে। মা আমি এখানে কারোর নাম নেব না, বলছে যে ও এসছিল, আমরা ওর কথা বলছিলাম, যে মারা গেছে সেই বন্ধুর কথা। তখন ভাই দুটো কথা বলে ওর বিষয় নিয়ে, সাথে সাথে জলের বোতল প্রথমে পড়ে, তারপরে বই খাতা, বইয়ের পড়ে, বই খাতাগুলো ভাইয়ের নিচে পড়লো। আমি ভাবলাম যে এরকম হতেই পারে, আমি কিন্তু কোনো ধারণা করিনি, কারণ ও মারা গেছে আমাদের জন্য না, ওর বোনের জন্য, আর ও আমাদের ভয়েই বা দেখাবে কেন, কিন্তু ও এরকম করছে কেন মা? তখন আমার মা বলছে, মাথায় হাত, সর্বনাশ, কারণ ওর যে আত্মা, যে ও সুসাইড করেছে, ও তোদের বন্ধু ছিল একটা সময় মৃত্যুর আগে, এখন হয়তো তোদেরও বন্ধু নেই, আর ও এতটাই রেগে রয়েছে, ও কাউকে সহ্যই করতে পারছে না। এবার যাক গেল। আমার মা সকালবেলা আমাকে আর আমার দাদাকে নিয়ে তান্ত্রিক বাড়ি যায়, যেই তান্ত্রিক মানে ওই ওর বোনকে এতদিন টুকটাক করছিল, গা বেঁধে দিচ্ছিল, বালিশের নিচে তাবিজ দিচ্ছিল, সেই তান্ত্রিকের কাছে আমরাও যাই, কারণ ওই তান্ত্রিকই আমাদের ওখানে অ্যাভেলেবেল, কিছু হলে সবাই যায়। ওখানে যাই যখন, গিয়ে তখন বললাম যে এরকম এরকম হয়েছে আমার সাথে, দাদার সাথে যেটা হয়েছে সেটা বলল। আমার মা বলল যে দেখেন বাবা, আমার ছেলে দুটো ওকে ঠিক করে দেন, ওই ছেলেটা তো আমার বড় ছেলের বন্ধু ছিল, বাড়িতে আসা যাওয়া করতো, আমার ছোট ছেলে এরকম কিছু বলেনি, কিন্তু এরকম হচ্ছে, আপনি কিছু করেন। তখন সেই তান্ত্রিক বলছে
যে দেখ, আমি কিছু কাজ করে দিচ্ছি, কিন্তু এই জিনিসটা আমি সমাধান করতে পারবো না, কারণ এই জিনিসটা সমাধান করতে পারবো না। ওর ভাই ওর বোনকে মারে, আর ওর বোনের জন্যই ভাইটা সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে, এটা সবাই জানে। আর এমন একটা অবস্থা হয়ে গেছে, যদি ওর বোনটা শুধরে যেত তাহলে হয়তো ভাইয়ের আত্মাটা আসতো না। ও মৃত্যুর আগেও ওর ভাইটা ওর বোনকে বারণ করেছে, শুনিনি। মৃত্যুর পরেও আত্মা হয়ে ও অনেকবার ওকে অত্যাচার করেছে, মেরেছে, ধরেছে, নোকের আঁচড়, গা ফা কেটে দিয়েছে বোনটার। রাতের বেলায় সে মারতো, ভয় দেখাতো, দাঁড়িয়ে থাকতো, ঘুমাতে দিত না, পাগলের মতো গ্রামে ঘুরে বেড়াচ্ছে এখন মেয়েটা। ভাই বলছে, দিদি ভাই মেয়েটাকে দেখলে তুমি বলবে পাগল, মেয়েটা না পাগলের মতো গ্রামে ঘুরে বেড়ায়, পাগল হয়ে গেছে। কিন্তু ওই যে দাদাটা মারা গেছে ওর, সেই দাদাটা আমাদের যাতে কিছু না করতে পারে তার জন্য আমাদেরকে অন্য জায়গায় পাঠায়। আমরা অন্য জায়গায় গিয়ে পুরো বাড়ি বন্ধন করে নিই। আমাদের গায়ের সবার মাদুলি মানে আছে, তাবিজ আছে। আমাদের ভাই বলে যে দিদি ভাই আমাদের সাথে কোনো রকম কিছু ঘটে না, আর আমার যে দাদা ওইদিকে আর যায় না, ওইদিকে যায় না। আর ওর আশেপাশে যারা বন্ধু ছিল ওই বাড়িটার, তো ওদেরকে বলেছে তোরা বাড়িতে কেউ আসবি না, বাড়িতে আসলে ওর আলোচনা হবে, হতে পারে ওর আত্মাটা আবার আসতে পারে, কিছু হতে পারে। তো আমার বাবা মা বলেছে ওই পাড়ার মানে যে দাদাটা মারা গেছে ওর পাড়ার যত বন্ধু আছে তাদের সাথে তুই বাইরে কথা বলবি, বাইরে মিশবি, কাউকে বাড়িতে নিয়ে আসবি না। আমাদের বাড়িতে এখন আর কোনো বন্ধু বান্ধব আসে না, আমরা এখন আমাদের মতো আছি। আর যে দাদাটা গলায় দড়ি দিয়ে মারা গেছে সেই দাদাটার কথা বাড়িতে কম আলোচনা করতে বলেছে। মানে একে অপরের সাথে ওর নাম নিয়ে আমরা যখন কথা বলতাম, ওই দাদার একটা নাম ছিল, যে দাদাটা মারা গেছে ওই দাদাটার নাম নিয়ে আমরা কথা বলতাম। তো আমরা যেখানে যেখানে গেছি সবাই বলেছে যে ওর নাম তোমরা নেবে না। অ্যাকচুয়ালি মৃত মানুষ যে অপঘাতে মৃত্যু করুক, আর মানে অপঘাতে মৃত্যু হোক, আর যে এমনি স্বাভাবিক মৃত্যু হোক, মৃত্যুর পর সেই মানুষের নাম বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু মহল বা পাড়াতে যেখানেই বলো বারবার তার নাম নিতে নেই। যদি একটা মানুষ মৃত্যুর পর যদি সেই মানুষটার বারবার করে নাম নাও না, সেই মানুষটা কিন্তু মারা যাওয়ার পর শান্তি পায় না। সে শুধু ভাবে কি জানো, আমাকে ডাকছে, ওরা আমাকে মনে করছে, আমাকে বারবার করে ডাকছে, আমি ওদের কাছে যাই। এবার আসার পর সে ভালো আছে কি সে খারাপ আত্মা হয়ে গেছে সেটা কিন্তু পরের প্রশ্ন। নাম করা মানে সে মনে করে আমাকে ওরা মনে করছে, আমি ওদের কাছে যাই। ওই জন্য স্বাস্থ্য মতে বলা হয় মানুষ মারা গেলে সবসময় বলতে হয় যে তুমি যেখানে আছো ভালো থেকো, যাকগে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি ভালো জায়গায় জন্ম নাও, তুমি আবার নতুন করে জীবন পাও, যা তুমি যেখানে আছো ভালো থাকো। কখনো একটা মানুষকে নিয়ে এটা হয়েছে, ও এরকম করতো, ও আমাকে এরকম বলতো, ও ভালো ছিল, মানে ওকে নিয়ে চিন্তা করা, ওকে নিয়ে কান্না করা, এগুলো করলে সে আত্মাটাও কষ্ট পায়, আত্মাটা কিন্তু ফিরে আসার চেষ্টা করে। আর সেই আত্মাটা যদি খারাপ হয়ে যায় তাহলে এসে কিন্তু ভয় দেখায়, অত্যাচার করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদেরকে আমি পুরো কিন্তু সবার নাম আমি হাইট রেখে বলেছি, কারণ তোমরা বুঝতেই পারছো আমি কেন নামটা হাইট রেখেছি। যাই হোক, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? একদম সত্য ঘটনা, একদম সত্য ঘটনা। এমনকি আমাদের ভাই বলেছে দিদি ভাই যদি তোমার বিশ্বাস না হয়, ভাই আমাকে অ্যাড্রেস দিয়েছে, বলে তুমি চলে আসবে, আমি থাকি ব্যারাকপুরে, আর যেখানে ঘটনাটা বললাম গঙ্গার ওপারে, খুব বেশি ডিস্টেন্স না, বলে তুমি চলে আসবে, এসে তুমি পাড়ায়, আমি যে পাড়ার নাম বলছি ওখানে তুমি ঢুকে যাবে, গিয়ে যেখানে এই ঘটনাটা বলবে সেই তোমাকে সত্য কি মিথ্যা সেটা বলে দেবে। তো আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টার সময়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।